একদিনে করোনা শনাক্তের রেকর্ড ১৩,৭৬৮, আরও ২২০ মৃত্যু। জেলা উপজেলায় সিনোফার্মের টিকাদান শুরু, সকল সহানগরে কাল থেকে মডার্নার ভ্যাকসিন। সড়কে যানবাহনের চাপ, অলিতে গলিতে জনসমাগম, বৃহস্পতিবার থেকে শিথিল হচ্ছে বিধিনিষেধ, চলবে গণপরিবহন। করোনা মহামারীর মাঝেই বেড়েছে ডেঙ্গুর বিস্তার, রাজধানীতে একদিনে হাসপাতালে ভর্তি ৫৩। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা ৭টার ২১ সংবাদের সাথে আছে আমি তাইজিন রহমান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: ধর্মীয় হানাহানি রোধে ২৫৩টি স্কুল পরিচালনা করছে গীতা প্রচার সংঘ, দেয়া হচ্ছে অবৈতনিক শিক্ষা। একদিনে করোনা শনাক্তের সব রেকর্ড ছাড়িয়েছে। ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছে ১৩,৭৬৮। মৃত্যুর সংখ্যা ২২০ জন। পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার ৩১.২৪%। সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে ৬৪ জন। আরও জানাচ্ছেন মানিক শিকদার। কোনোভাবেই থামছে না করোনা সংক্রমণ, মৃত্যুর রেখাও ঊর্ধ্বমুখী। ১১ জুলাই সকাল ৮টা থেকে ১২ জুলাই সকাল ৮টার মধ্যে করোনায় মৃত্যু হয়েছে ২২০ জনের। এর মধ্যে সর্বোচ্চ মৃত্যু সংখ্যা ঢাকা বিভাগে ৬৪ জন, খুলনায় ৫৫, চট্টগ্রামে ৩৭ ও রাজশাহী বিভাগে ২৩ জন মারা গেছে। এছাড়াও বরিশালে ৪, সিলেটে ৬, রংপুরে ১৮ এবং ময়মনসিংহে ১৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২০৭ জনই মারা গেছে হাসপাতালে। মৃত্যুর হার ১.৬১%। স্বাস্থ্য অধিদপ্তর বলছে ২৪ ঘন্টায় ৬০০-এরও বেশি পরীক্ষাগারে ৪০,৭৬০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্ত ১৩,৭৬৮। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণের হার ৩১.২৪%। এ পর্যন্ত করোনা আক্রান্ত হল ১০,৩৪,৯৫৭ জন। একদিনে সুস্থ হয়েছে ৭,০২০ জন। সুস্থতার হার ৮৫.১৭%। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। সারা দেশে কমছে না করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। বিভিন্ন জেলা ও হাসপাতালের তথ্য মতে করোনা ও করোনা উপসর্গে এখন পর্যন্ত ২২ জেলায় ১৭১ জনের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। বরিশালে করোনা ও উপসর্গ নিয়ে একদিনে সর্বোচ্চ ২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে ১৯ জন। খুলনায় করোনায় ১২ জন ও উপসর্গ নিয়ে ৫ জন সহ ১৭ জনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় ৬ জন ও উপসর্গে ১১ জন সহ ১৭ জনের মৃত্যু হয়েছে। নতুন ৬৬ জন সহ করোনা ইউনিটে চিকিৎসাধীন ৪১৬ জন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ১৪ জন মারা গেছে। এদের মধ্যে করোনায় ৬ ও অন্যরা উপসর্গে মারা গেছে। করোনায় চট্টগ্রামে একদিনে মারা গেছে ৯ জন, আক্রান্ত হয়েছে ৮২১ জন। পরীক্ষার বিপরীতে শনাক্ত ৩৭.৭৬%। কুষ্টিয়ায় করোনায় ৮ ও উপসর্গে ৬ জন সহ ১৪ জনের মৃত্যু হয়েছে। চুয়াডাঙ্গায় করোনা ও করোনা উপসর্গ নিয়ে আরও ৭ জন মারা গেছে। সাতক্ষীরায় করোনা ও উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৩২ জন। টাঙ্গাইলে করোনা ও উপসর্গে ৯ জনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্ত ২০৮ জন। ঝিনাইদহে মারা গেছে ৬ জন। নতুন করে আক্রান্ত ৯০ জন। বগুড়ায় করোনায় ৮ জনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্ত ৩২৭ জন। করোনায় নাটোরে ৬ ও উপসর্গে ১ জনের মৃত্যু হয়েছে। করোনায় সিলেটে মারা গেছে ৫ জন।
এছাড়া যশোরে 12, দিনাজপুরে 4, রংপুরে 9, নীলফামারীতে 1, জয়পুরহাটে 3, গাজীপুরে 2, কিশোরগঞ্জে 2, সুনামগঞ্জে 2, শেরপুরে 2, ঠাকুরগাঁওয়ে 2 ও হিলিতে 1 জনের মৃত্যু হয়েছে। সমর ইসলাম, 21 টেলিভিশন। সংক্রমণ রোধে দেশের জেলা উপজেলায় হাসপাতালগুলোতে চীনের সিনোফার্মের টিকা দেওয়া শুরু হয়েছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকা নিচ্ছেন সবাই, তবে ভিড় সামাল দিতে হিমশিম অবস্থা, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। আর কাল থেকে সিটি কর্পোরেশনের হাসপাতালগুলোতে দেওয়া হবে মডার্নার টিকা। সহকর্মীদের সহায়তায় বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। সারা দেশেই বাড়ছে করোনা সংক্রমণ। ভ্যাকসিন নিয়ে বিভিন্ন মহলে নানা ভ্রান্তি থাকলেও সময়ের সাথে পাল্টে গেছে সেই চিত্র। করোনা প্রতিরোধে টিকা নেয়ার ক্ষেত্রে বেড়েছে আগ্রহ। লাইনে দাঁড়িয়ে দীর্ঘ অপেক্ষার এই চিত্রই বলে দেয় সেই কথা। নাটোর সদর হাসপাতালে টিকা দিতে আসেন অসংখ্য মানুষ। জেলায় পৌঁছেছে সিনোফার্মের 26,000 ভ্যাকসিন। প্রথম দিনে মেসেজ পাওয়া 500 জনকে টিকা দেয়া হচ্ছে। ঝিনাইদহে সিনোফার্মের 27,200 টিকা পৌঁছেছে। সদর হাসপাতালে সকাল থেকেই উপচে পড়া ভিড়। টিকা দিতে পেরে খুশি নিবন্ধনকারীরা। বাগেরহাটে টিকা নিতে আসা মানুষের ভিড় সামাল দিতে হিমশিম অবস্থা স্বেচ্ছাসেবকদের। উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। প্রতিদিন 400 মানুষকে টিকা দেওয়ার সক্ষমতা রয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন। এভাবে ভিড় করার কোনো প্রয়োজন নাই। আপনারা আপনাদের নির্ধারিত মেসেজ পেয়ে আসেন, তাহলে আপনারাও সুন্দরভাবে ভ্যাকসিন নিতে পারবেন এবং আমরাও সুন্দরভাবে ভ্যাকসিন দিতে পারবো। নেত্রকোনার 10 উপজেলায় 39,200 ডোজ টিকা দেয়া হবে। নিবন্ধনকারী, শিক্ষার্থী সহ সাধারণ নাগরিকরা পাবেন টিকা। অতিসভ্য যে কোনো ব্যক্তি এবং অন্যান্য ফ্রন্টলাইনার যারা এবং অন্যান্য উদ্দিষ্ট জনগোষ্ঠীর মাঝে ডিস্ট্রিবিউট করার জন্য আমাদের কাছে নির্দেশ দেওয়া হয়েছে। রাজশাহী, বগুড়া, মৌলভীবাজার ও জয়পুরহাটে টিকার জন্য সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে মানুষের ভিড়। নারী পুরুষ সকলেই নিচ্ছেন টিকা। সুরক্ষা অ্যাপের মাধ্যমে 35 বছর হলেই টিকার জন্য নিবন্ধন করা যাবে। নিবন্ধন ছাড়া কাউকেই টিকা দেয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীতে লকডাউনের কঠোরতা অনেকটাই শিথিল। বেড়েছে গাড়ি ও মানুষের চলাচল। বিভিন্ন স্থানে ঢিলেঢালা চেকপোস্টের কার্যক্রম। তবে যেসব জায়গায় চেকপোস্ট বসেছে সেখানে নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে নেওয়া হয়েছে আইনগত ব্যবস্থা। দীপু শিকদারের রিপোর্ট। সকাল থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানী জুড়ে বেড়েছে যান চলাচল। একই সঙ্গে রাস্তায় নেমেছে মানুষ। তাদের প্রত্যেকেরই নানান অজুহাত। লকডাউনে বেরিয়েছে, অফিস যাওয়া লাগবে, যাবো না। আসলে আমরা তো বেসরকারি জব করি, আমাদেরকে তো বের হতেই হবে। আসতে ফুরে আছে আমার ভাইরা ভাই উনি, এই জন্য ওনাকে গাড়ি নেই তো আজকে, ওনার গাড়ি যায় নাই, এই জন্য ওনাকে একটু পৌঁছাইতেছি। অন্যান্য দিনের মতো নগরী জুড়ে চোখে পড়েনি চেকপোস্ট। তুলনামূলক কম ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা। তবে কিছু জায়গায় তৎপর ছিল সেনাবাহিনী। চেকপোস্টে জেরা করা হয় যানবাহনে থাকা লোকজনকে। আইডেন্টিটি কার্ড দেখিয়ে বা অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখে বা ডক্টর বা ব্যাংকের কোনো কাগজপত্র দেখে বের হচ্ছে, সেই অনুযায়ী আমরা ছেড়ে দিচ্ছি। যদি দেখছি যে না, যথাযথ কারণ নিয়ে বের হচ্ছেন না এবং আমাদের সাথে মিথ্যা কথা বলছেন বা কোনো ধরনের উদাহরণ দিচ্ছেন যে না, এরকম আমরা রিলেট করতে পারছি যে অ্যাকচুয়ালি তাদের কোনো পারপাস নেই, সেই অনুযায়ী আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। একইভাবে কমেছে পুলিশি তৎপরতা। চেকপোস্টের সংখ্যাও কম। তবে নিয়ম ভঙ্গকারী ব্যক্তি ও যানবাহনের বিরুদ্ধে নেওয়া হয়েছে ব্যবস্থা। আমরা কিন্তু প্রত্যেকটা গাড়ি থামাচ্ছি, চেক করছি, জিজ্ঞাসাবাদ করছি। অনেকে যৌক্তিক কারণ প্রদর্শন করতে পারছে, তাদেরকে আমরা যেতে দিচ্ছি। আর যারা যৌক্তিক কারণ প্রদর্শন করতে পারছে না এবং বিভিন্ন জরুরি সেবামূলক প্রতিষ্ঠানের স্টিকারকে মিসইউজ করছে, তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। ঈদের আগে লকডাউনের কঠোরতা রক্ষা করতে হিমশিম খেতে হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে প্রশাসনের তৎপরতা সত্ত্বেও দেশব্যাপী সর্বাত্মক লকডাউনে মানা হচ্ছে না বিধিনিষেধ। সড়কে বেড়েছে জনসাধারণের উপস্থিতি ও যানবাহন। রাজশাহীতে বেড়েছে মানুষের চলাচল। মাঠে রয়েছে সেনা, বিজিবি, আনসার ও 22টি ভ্রাম্যমাণ আদালত। ময়মনসিংহে প্রশাসনের নজরদারির পরও অনেকেই মানছে না স্বাস্থ্যবিধি। নগরীতে যানবাহনের সাথে বেড়েছে সাধারণ মানুষের আনাগোনা। ঝিনাইদহে হাটবাজারে উপচে পড়া ভিড়। সড়ক মহাসড়কে বেড়েছে মানুষের উপস্থিতি। নাটোরে বিভিন্ন হাটবাজারে মানুষের উপস্থিতি
ঠেকাতে হিমশিম খাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনী। হিলিতে ঢিলেঢালাভাবে চলছে লকডাউন। ঈদকে সামনে রেখে চলমান বিধি নিষেধ বৃহস্পতিবার থেকে অনেকটা শিথিল হয়ে যাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন, দোকানপাট খুলে দেয়া হতে পারে। 15 জুলাই থেকে রাজধানীতে বসবে কোরবানির পশুর হাট। সবকিছু চিন্তা ভাবনা করেই সরকার জীবিকা এবং জীবনের তাগিদে যেগুলি প্রয়োজন সেইগুলোর মাথায় রেখেই যা কিছু করার নির্দেশনা আপনারা শুনতে পাবেন। এখন আপনারা যা শুনছেন এটা আমি আর এই সম্বন্ধে কিছু বলতে চাই না। এটা আপনারা যথাসময়ে যার মাধ্যমে পাবেন। করোনা মহামারীর মাঝে বেড়েছে ডেঙ্গু জ্বরের বিস্তার। গেল 24 ঘন্টায় রাজধানীতে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 53 জন। শুধু ঢাকাতেই গত 6 মাসে 41টি হাসপাতালে ডেঙ্গু জ্বর নিয়ে ভর্তি হয়েছেন 726 জন। জনসচেতনতা সৃষ্টি না হলে ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা করছে স্বাস্থ্য অধিদপ্তর। এ অবস্থায় ঢাকাকে ডেঙ্গু মুক্ত করতে নিয়মিত অভিযান চালাচ্ছে 2 সিটি কর্পোরেশন। আদিত্য মামুনের রিপোর্ট। বর্ষা মৌসুম আসলেই শুরু হয় ডেঙ্গু জ্বরের প্রকোপ। বাড়ে এডিস মশার প্রজনন। ভাইরাস বাহিত এডিস মশার জন্ম স্বচ্ছ পানিতে। নিয়মিত পরিষ্কার না করলে বাড়ে এডিস মশা। হুমকির মুখে পড়ে জনস্বাস্থ্য। ডেঙ্গুর বিস্তার রোধে ঢাকার 2 সিটিতে চলছে মশক বিরোধী অভিযান। পুরান ঢাকার পরিত্যক্ত এই ট্যানারিতে মিলেছে এডিস মশার লার্ভা। টায়ার, ফুলের টব, নর্দমায় জমে থাকা পানিতে শুধুই লার্ভা। জরিমানা করা হয় কারখানার মালিককে। ডেঙ্গু আক্রান্ত হয়ে একজন ব্যক্তি যদি মারা যান, তার জীবনের মূল্য কিন্তু এই জরিমানা দিয়ে হবে না। তো সেক্ষেত্রে দায় এড়াতে পারেন না। আমি মনে করি নগরবাসীকে দায়িত্বশীল হতে হবে। তবে মহামারী করোনার মাঝে ডেঙ্গুর বিস্তার বেড়ে যাওয়ায় রাজধানীর হাসপাতালগুলো প্রস্তুত বলে জানান সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক। যে ডেঙ্গু এবং চিকুনগুনিয়া এই সময়টা বৃদ্ধি পেতে পারে, আমাদের প্রস্তুতি সেভাবে আছে। 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি 53 জন। এই মুহূর্তে রাজধানীর 41টি হাসপাতালে ভর্তি আছেন 189 জন, ঢাকার বাইরে 1 জন। জনস্বাস্থ্য ইনস্টিটিউটের কনজিবল ডিজিজ কন্ট্রোলের সহকারী পরিচালক জানান, এখনই নজর না দিলে ভয়াবহ ঝুঁকিতে পড়তে পারে জনস্বাস্থ্য। এই মশাটি কিন্তু যখন একটি আক্রান্ত মানুষকে কামড় দিয়ে একাধিক মানুষকে আক্রান্ত করতে পারে, কারণ এ কিন্তু পূর্ণাঙ্গভাবে রক্তটা চুষে নেয় না, অল্প একটু রক্ত চুষে সে আরেকজন মানুষকে বাইট করে। এখন লক্ষ্য রাখতে হবে আমরা যেন আক্রান্ত না হই। ডেঙ্গু আক্রান্ত হলে অস্থির না হয়ে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পরামর্শ জনস্বাস্থ্যবিদদের। অনেক রোগীরা দেখা যাচ্ছে বাড়িতেই শুধু প্যারাসিটামল খেয়ে চিকিৎসা নিচ্ছেন এবং এটি উত্তম। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন থাকবে রেশন কার্ডে বিনামূল্যে খাদ্য সামগ্রী দিচ্ছে যুবলীগ। পরিবার প্রতি পাচ্ছে 7 দিনের নিত্যপণ্য। কোরবানির ঈদ ঘিরে সক্রিয় জাল টাকার কারবারি চক্র, মূল হোতাসহ গ্রেফতার 5। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে। সংকটকালে সাহস যোগানোর পরিবর্তে বিএনপি বিভ্রান্তি ছড়িয়ে মানুষের মনোবল ভেঙে দেবার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে তিনি কথা বলেন। ভাইরাস দলমত চিনে না, তাই বিএনপি নেতাদের বলতে চাই, বিশুদ্ধার আর সমালোচনার বৃত্ত থেকে বেরিয়ে এসে মানুষের পাশে দাঁড়ান। প্রতিরোধের উত্তম বিকল্প ঘরে ঘরে সচেতনতা দুর্গ গড়ে তুলতে জনগণকে সচেতন করুন, সরকারকে সহযোগিতা করুন। সংকটকালে সাহস যোগানোর পরিবর্তে বিভ্রান্তি ছড়িয়ে মানুষের মনোবল ভেঙে দেওয়ার যে অপচেষ্টা আপনারা করছেন তা বন্ধ করুন। রেশন কার্ডে বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করছে যুবলীগ। একটি কার্ডে একটি পরিবারকে দেয়া হচ্ছে 7 দিনের চাল, ডাল সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। যতদিন লকডাউন চলবে ততদিন এই কর্মসূচি চালু থাকবে বলে জানিয়েছেন যুবলীগ সাধারণ সম্পাদক। বিস্তারিত জানাচ্ছেন রিয়াদ সুমন।
করোনার অভিঘাতে কর্মহীন অসহায় দুস্থ মানুষের পাশে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশনায় দেশব্যাপী চলছে ত্রাণ বিতরণ কর্মসূচি। গত কয়েকদিন ধরেই রেশন পদ্ধতিতে ত্রাণ দিচ্ছে সংগঠনটি। যুবলীগের দেয়া কার্ড দেখালেই মিলবে 7 দিনের চাল, ডাল, তেল সহ খাদ্য সামগ্রী। রোববার মিরপুরের 6 নম্বর ওয়ার্ডের চলন্তিকা মোড়ে 300টি পরিবারকে দেওয়া হয়েছে ত্রাণ সামগ্রী। সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, যতদিন লকডাউন থাকবে ততদিন এই কর্মসূচি থাকবে। আমার প্রিয় নেত্রী রাষ্ট্রপতি শেখ হাসিনার নির্দেশনা, কি পেলাম না সেটা বড় কথা নয়, মানুষকে কি দিলাম সেটাই বড় কথা। একইভাবে মিরপুরের শেওড়াপাড়ায় অসহায় দুস্থদের মাঝে রেশন কার্ডের মাধ্যমে খাদ্য সামগ্রী দেয়া হয়। এছাড়া প্রতি রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়, নীলক্ষেত, ধানমন্ডি, আসাদগেট এলাকায় ছিন্নমূল মানুষের মাঝে চলছে রান্না করা খাবার বিতরণ। রিয়াদ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। 90 জেএমবির 2 সদস্যকে 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে যাত্রাবাড়ি ও কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করা হয় আব্দুল্লাহ আল মামুন ও কাউসার হোসেনকে। তাদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য মিলবে বলে জানিয়েছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট CTTC। বিস্তারিত আহমেদ বাবুর রিপোর্টে। 17 মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে বোমা উদ্ধার করে পুলিশ। এ ঘটনার তদন্ত করতে গিয়ে 11 জুলাই যাত্রাবাড়ি এলাকা থেকে আব্দুল্লাহ আল মামুন ওরফে ডেভিড কিলারকে গ্রেপ্তার করা হয়। পল্লবী থানার একটি মামলার পলাতক আসামি কাউসার হোসেন ওরফে কথিত মেজর ওসামাকে রোববার রাতে কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করে CTTC। তাদের দেওয়া তথ্যে নারায়ণগঞ্জের 2500 ও মদনপুরে অভিযান চালানো হয়। সংবাদ সম্মেলনে CTTCর প্রধান আসাদুজ্জামান জানান, নোয়াগাঁওয়ে জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে 3টি শক্তিশালী বোমা নিষ্ক্রিয় করা হয়। জব্দ করা হয় বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম। গতকাল বিকালে এই আব্দুল্লাহ মামুন ওরফে ডেভিড কিলারকে যাত্রাবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় বাসায় বসে সে এই বোমা তৈরি করেছিল। কাউসার 90 জেএমবির আমির মাহাদি হাসান ওরফে আবু আব্বাস আল বাঙালির সাথে নিয়মিত যোগাযোগ রাখত বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। লক্ষ্যবস্তুকে আঘাত করা, এর মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী ছিল তাদের অন্যতম টার্গেট। আহমদ বাবু, একুশে টেলিভিশন, ঢাকা। গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর ভাটারা এলাকায় অভিযান চালিয়ে জাল টাকা তৈরির মূল হোতাসহ 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে প্রায় অর্ধ কোটি টাকা সহ বিপুল পরিমাণ জাল টাকা তৈরির সরঞ্জাম। গোয়েন্দারা বলছে, কোরবানি ঈদকে ঘিরে সক্রিয় হয়ে উঠেছে এই চক্রের সদস্যরা। আকবর হোসেন সুমনের রিপোর্ট। কোরবানির ঈদ এলেই সক্রিয় হয়ে ওঠে জাল টাকার কারবারিরা। গোয়েন্দাদের কাছে তথ্য ছিল, ভাটারার একটি আবাসিক ভবনে জাল টাকা তৈরির ছোট কারখানা গড়ে তুলেছে একটি চক্র। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। 6তলা ভবনের এই ফ্ল্যাটে শুধুমাত্র প্রিন্টার দিয়ে কোটি কোটি টাকার জাল নোট ছাপিয়েছে চক্রটি। স্বামী স্ত্রী মিলে গত 10 বছর ধরে এই কাজ করছে তারা। ছাপানো জাল নোট কিনে বাজারে ছাড়ে আরেকটি চক্র। আমরা এই লকডাউনে প্রায় 1 কোটি টাকার মতো সারার মার্কেটে পরিকল্পনা করছিলাম। 2টা ছেলে আছে, ওরা আমার কাছ থেকে নিয়ে ওরা আপনার দোকানে দোকানে ভাঙায় পার্টির কাছে বিক্রি করে। আমি আছি আর একজন ছিল, চলে গেছে, আর আপনার করোনায় ছুটি দিছে, আর আমার ওয়াইফ আমার সাথে সহযোগিতা করে। ও এগুলো করে আর আমি একটু সহযোগিতা করি, আগাই টাগাই দিই, রান্না বাড়া করি, ঘরে কাজ কাম করি। 1 পিস করে লগে ঘুরা ঘুরা যেখানে পাই সেখানে ভাঙ্গাই, আবার 1 পিস নেই, আবার 1 পিস লগে রেখে ভাঙ্গাই। এই চক্রের মূল হোতা রহিম ও তার স্ত্রী ফাতেমা সহ 5 জনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। আজকের অভিযানে ধরা পড়েছে মোট 5 জন। তাদের ভিতরে 3 জন হলো জাল টাকা তৈরি করে, আর 2 জন হলো বিভিন্ন জেলা বিভাগে জাল টাকা ছড়িয়ে দিতে থাকে। ডিবি পুলিশের আরেক কর্মকর্তা জানান, কোরবানির ঈদকে কেন্দ্র করে এই চক্র সক্রিয় হয়ে ওঠে। কোরবানি ঈদ সহ অন্যান্য জায়গায় যেহেতু এই মুহূর্তে প্রচুর কাঁচা টাকার ক্রয় বিক্রয় হয়, সেটাকেই আসলে টার্গেট করে তারা বাজারে জাল টাকা ছড়িয়ে দেয়। ক্রেতা যাদেরকে গ্রেপ্তার করেছি তারা এসেছিল, তারা বলেছে যে 1 লক্ষ টাকার বান্ডিল তারা 15 থেকে 16 হাজার টাকায় ক্রয় করে এবং তারা নিয়েই এটা রাস্তাঘাটে ছড়িয়ে দেয় বিভিন্ন জায়গায়। ঈদের সময় নগদ টাকা লেনদেনে সাধারণ মানুষকে আরো সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ। যদি লেনদেন করে নিজের সিকিউরিটিটা নিজে দেখা উচিত। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা।
ল্যাবএইড হাসপাতালে চিকিৎসক নাজনীন আক্তার ও তার গৃহকর্মীকে হত্যার ঘটনায় আসামি আমিনুল ইসলামের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে 6 বিচারপতির ভার্চুয়াল আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করেন। 2005 সালের 7 মার্চ ল্যাবএইডের চিকিৎসক ডাক্তার নাজনীন আক্তারকে কুপিয়ে হত্যা করেন আমিনুল। ওই দিন গৃহকর্মী পারুল হত্যার ঘটনা দেখে ফেলায় তাকেও হত্যা করা হয়। 2008 সালে ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল 4 অভিযুক্ত আমিনুলকে মৃত্যুদণ্ড প্রদান করেন। 2013 সালে হাইকোর্ট সে আদেশ বহাল রাখেন। ট্রায়াল কোর্ট 29/5/2008 তারিখে তাকে মৃত্যুদণ্ড দেয় এবং হাইকোর্ট সে মৃত্যুদণ্ড বহাল রাখে 10/10/2013 তারিখে। আজকের সুপ্রিম কোর্টে এটা শুনানি হওয়ার পরে আপিল বিভাগ তার সে মৃত্যুদণ্ড বহাল রাখে। তবে তাকে যে 1 লাখ টাকা জরিমানা করা হয়েছিল, 1 লাখ টাকা জরিমানাটা তাকে মওকুফ করা হয়। সীমিত পরিসরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। করোনা সংক্রমণের কারণে এবারও ছিল না শোভাযাত্রা। স্বাস্থ্যবিধি মেনে পূজা অর্চনাতেই সীমিত ছিল এবারের রথযাত্রার উৎসব। করোনা মহামারী থেকে মানব জাতিকে রক্ষার প্রার্থনা জানান ভক্তরা। বিস্তারিত জানাচ্ছেন রিয়াদ সুমন। রথযাত্রার আয়োজন আষাঢ়ে। এই উৎসবকে রথ দ্বিতীয়াও বলা হয়ে থাকে। মূলত ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণেই উদযাপন হয় এই উৎসব। এবারও মহামারীর কারণে সীমিত পরিসরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপন। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হয় পূজা অর্চনা, রথ টান ও বিশ্বমঙ্গল প্রার্থনা। জগন্নাথ, সুভদ্রা ও বলরামের পূজা করে বিশ্ব শান্তি কামনায় প্রার্থনা করেন পুণ্যার্থীরা। বিশ্বে যে অশান্তিটা চলছে, করোনা ভাইরাস, এটা যাতে তাড়াতাড়ি আমরা করোনা মুক্ত হতে পারি। পূজাটা যেন আমরা সাদর সম্ভাবে আরো ভালোভাবে করতে পারি, এটাই জগন্নাথ দেবের কাছে আমাদের একটাই প্রার্থনা ছিল। বিধিনিষেধ মেনে অনুষ্ঠান পরিচালনার কথা জানান মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক। প্যান্ডামিকের কারণে বিস্তারিত কিছু করা যাবে না, সংক্ষিপ্ত আকারে মন্দিরের মধ্যে বসে। তাই জগন্নাথ ইতিমধ্যে ইসকন থেকে এসেছে, আমরা বরণ করেছি জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম। জগন্নাথের কাছে আমরা প্রার্থনা করেছি যে এই দেশ এবং বিশ্ব থেকে যেন করোনা মুক্তি পায়। সীমিত আয়োজনের উৎসবে প্রার্থনা পরিচালনা করেন ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক। করোনা মহামারী থেকে মানবজাতির মুক্তির জন্য প্রার্থনা করেন তিনি। যে কৃষ্ণ, সেই গৌর, সেই জগন্নাথ। এই জগন্নাথ সবার শুধু গুণটাই দেখে, দোষটা দেখে না। জগন্নাথ 2 হাত বাড়িয়ে থাকে সবাইকে আশীর্বাদ দান করার জন্য। রীতি অনুযায়ী 9 দিন পর 20 জুলাই হবে উল্টো রথযাত্রা। রথযাত্রার মতো উল্টো রথযাত্রায়ও থাকবে না শোভাযাত্রা। রিয়াদ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। ধর্মের নামে কুসংস্কার ও অপব্যাখ্যা রোধে এগিয়ে এসেছেন কিছু ধর্মপ্রাণ মানুষ। মানবিক মানুষ গড়ার লক্ষ্যে শ্রীমদ্ ভগবত গীতার মর্মবাণী প্রচারে ফ্রি গীতা শিক্ষা দিচ্ছে গীতা প্রচার সংঘ। ধর্মীয় হানাহানি রোধে দেশের 253টি স্কুলও পরিচালনা করছে এ সংঘ। সনাতন ধর্মাবলম্বী সব বয়সীরাই গীতার প্রকৃত শিক্ষা নিচ্ছে স্কুলগুলো থেকে। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী, ক্যামেরায় ছিলেন তানবীর হোসেন। সনাতন ধর্মের প্রধান ধর্মগ্রন্থ বেদ, আর শ্রীমদ্ ভগবত গীতা ঈশ্বরের মুখ নিঃসৃত বাণী। আত্মা ভূতানামীশ্বর ভীষণ মহাভূতানি অহংকার বুদ্ধি অবক্ত মেবচ সুখ দুঃখ সংঘাত চেতনা ও ধৃতি এই সমুদ্রকে সবিকার ক্ষেত্র বলে। গভীর নিষ্ঠা ও আন্তরিকতার সাথে নিয়মিত ভগবত গীতা শ্রবণ ও কীর্তন করলে অন্তর্নিহিত ভগবত ভক্তির স্বাভাবিক বিকাশ হয় বলেই বিশ্বাস সনাতন ধর্মাবলম্বীদের। সত্যিকার যদি সেই মানুষ হতে চায়, আমার ধারণা যে আসলে গীতার জ্ঞান আমাদের প্রয়োজন। স্বামীবাগ লোকনাথ আশ্রম ও মন্দিরে অনিল কুমার মুখার্জি গীতা শিক্ষালয়ে গীতার অন্তর্নিহিত বাণী প্রচারের চেষ্টা চালাচ্ছে লোকনাথ গীতা প্রচার সংঘ। ছাত্র এবং জব করি, তারপরও প্রতি শুক্রবার গীতা ক্লাসে আছি। 2012 সাল থেকে শুরু। দেশের বিভিন্ন মন্দিরের 253টি স্কুলে এই কার্যক্রম চলছে। এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে 39,000 গীতা বিতরণও করেছে বাংলাদেশ লোকনাথ গীতা প্রচার সংঘ। পশুত্ব, মনুষ্যত্ব, দেবত্ব, 3টা সেক্টর আছে এখানে। মানুষ মাঝখানে দাঁড়িয়ে আছে, সে পশুত্ব হবে না দেবত্ব হবে। ভবিষ্যৎ প্রজন্মকে ধর্মবিরোধ, কুসংস্কার আর বিপদ থেকে রক্ষা করাই গীতা শিক্ষালয়ের
মূল লক্ষ্য। প্রকৃত মানুষ হতে পারবে, দেশ এবং দশের সেবা করতে পারবে, বিশ্ববাসীর সেবা করতে পারবে। আমরা আসলে এই উদ্যোগ নিয়ে আমরা সামনের দিকে এগোচ্ছি। প্রতি বছরের 16ই ডিসেম্বর ওই দিনটাতে আমরা গীতা জয়ন্তী করে থাকি। গীতা শিক্ষার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে হিন্দু কল্যাণ ট্রাস্ট। সারা বাংলাদেশে 400টি গীতা স্কুল এবং 6450টি অবৈতনিক স্কুল পরিচালিত হচ্ছে। পঞ্চম পর্যায়ে 30 জুন এই প্রকল্পটির মেয়াদ শেষ হবে। আমরা ষষ্ঠ পর্যায়ে প্রকল্পটি আবার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একনিক অনুমোদনের জন্য সেটা আমরা পাঠাবো। লোকনাথ প্রচার সংঘের এই উদ্যোগ ধর্মের অপব্যাখ্যা রোধে সচেতন সমাজ গড়ার ক্ষেত্রে ভূমিকা রাখবে বলেই মনে করেন ট্রাস্টের ভাইস চেয়ারম্যান। নানা জনে নানা মত থাকতেই পারে, তবে প্রতিটি ধর্মেরই মর্মবাণী একটাই, মানব প্রেম আর মানবিকতা। এই বোধ যদি সকলের মাঝে জাগ্রত হয় তাহলেই এই ধরনী হবে আরও সুন্দর, আরও মনোরম। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দির, স্বামীবাগ, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, বিরতির পর যা থাকবে। লেনদেন বেড়েছে পুঁজিবাজারে, সূচকে মিশ্র প্রবণতা। যুক্তরাজ্যে ফের আসছে বিধিনিষেধ, ফাইজারের 3য় ডোজে অনুমোদন দিল ইসরায়েল। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে। লকডাউনে রাজশাহীতে অনলাইনে পশু কেনাবেচার ব্যবস্থা করছে প্রশাসন। এদিকে ভারতীয় গরু না আসায় পাবনায় দেশীয় গরুর উৎপাদন ও চাহিদা দুটোই বেড়েছে। রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটন ও পাবনা প্রতিনিধি রাজিউর রহমান রুমির সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। স্বভাবের কারণে নাম শান্তবাবু। পুঠিয়ার কান্দ্রা গ্রামের আলিমুদ্দিন 3 বছর ধরে পালন করছেন ফ্রিজিয়ান জাতের এই গরুটি। প্রতিদিনের খাবার তালিকায় থাকে মসুর, খেসারি, খৈল ও ছোলা। 1 বছরে 22 থেকে বেড়ে ওজন এখন 30 মণ। প্রতিদিন শান্তবাবুকে দেখতে আসেন আশপাশের এলাকার মানুষ। আমি চাচ্ছি 25 লাখ টাকা। এখন কোনো আগ্রহী ব্যক্তি আসে যদি কোনোভাবে দাম বলে তাহলে আমি খুশি হব, এখন সে যাই বলুক। এদিকে হাটে জনসমাগম ঠেকাতে অনলাইনে পশু কেনাবেচায় উদ্বুদ্ধ করতে উদ্যোগী হয়েছে প্রশাসন। আমরা একটা স্বেচ্ছাসেবক গ্রুপ করেছি। এই স্বেচ্ছাসেবকের কাজটা হচ্ছে তারা প্রত্যেকটা ইউনিয়নে যাবে এবং যারা গরিব কৃষক আছে এবং খামারি আছে তাদের গরুর ছবি নেবে, ভিডিও নেবে এবং গরুর তথ্যগুলো দিবে এবং ওই সংশ্লিষ্ট ব্যক্তির মোবাইল নাম্বারটা দিয়ে আমাদের ওই গ্রুপে তারা পোস্ট দিবে। পাবনার সফল খামারে রাজু এবছর ঈদের জন্য প্রায় 50টি গরু প্রস্তুত করেছেন। এরই মধ্যে বেশ কিছু গরু বিক্রি হয়ে গেছে। তার খামারে ফ্রিজিয়ান জাতের সবচেয়ে বড় গরুটির ওজন প্রায় 1250 কেজি। 70টার মতো গরু আছে। এবছরে আমি প্রায় 50%-এর বেশি গরু বিক্রি করছি। ঘাস বুনে সেরে ঘাসটা হচ্ছে নিয়ে খাওয়ানো হয়, ভুসি এনে দেয়, ভুসি এসব ভালো ভালো খাবার এনে দেওয়া হয়। করোনা পরিস্থিতিতে এবারও অনলাইনে পশু বেচা বিক্রির কথা জানায় প্রাণী সম্পদ বিভাগ। সহজেই মানুষ অনলাইনে তাদের গরু বিক্রি করতে পারে। এই জন্য আমাদের যারা মাঠ পর্যায়ে রয়েছে তাদেরকে খামারিদেরকে সেবা দেওয়ার জন্য উদ্বুদ্ধ করছে। পাবনায় 21,000 তালিকাভুক্ত খামারে 2,50,000 পশু প্রস্তুত আছে। সমর ইসলাম, 21 টেলিভিশন। এবার SIBL ব্যবসা বাণিজ্যের খবর। লেনদেন বেড়েছে দেশের পুঁজিবাজারে, তবে সূচকে ছিল মিশ্র প্রবণতা। সোমবার ডিএসইতে লেনদেন হওয়া 372টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 159টির, কমেছে 186টির, আর অপরিবর্তিত ছিল 27টির দর। ডিএসই প্রধান সূচক ডিএসই এক্স 4 পয়েন্ট কমে নেমে আসে 6208 পয়েন্টে। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 1599 কোটি 21 লাখ টাকা। এদিকে সূচক বেড়েছে অপর স্টক এক্সচেঞ্জ সিএসসিতে। লেনদেন হয়েছে 62 কোটি 82 লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড। আর এরই সাথে শেষ করছে সন্ধ্যা 7:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। একদিনে করোনা শনাক্তের রেকর্ড 13,768, আরও 220 মৃত্যু। জেলা উপজেলায় সিনোফার্মের টিকাদান শুরু, সকল সহানগরে কাল থেকে মডার্নার ভ্যাকসিন।
সড়কে যানবাহনের চাপ, অলিগলিতে জনসমাগম। বৃহস্পতিবার থেকে শিথিল হচ্ছে বিধিনিষেধ, চলবে গণপরিবহন। করোনা মহামারীর মাঝেই বেড়েছে ডেঙ্গুর বিস্তার। রাজধানীতে একদিনে হাসপাতালে ভর্তি 53। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।